ব্রেকিং 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 যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন যখন সামনে আসছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেখ হাসিনা তোমাদের দেশে আর কতদিন থাকবে। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে। শেখ হাসিনা এখন নিজেই নিজের টেলিফোন সংলাপ ফাঁস করছেন। দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ 3টা ভিডিও ফুটেজ পর্যায়ক্রমে দেখাবো। দয়া করে 3টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, ভিডিওতে একটা লাইক করে দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক শ্রোতা, চলেন আমরা 3টা ভিডিওর প্রথম ভিডিওটা দেখে নেই। ব্রেকিং 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 দর্শক, গেল কয়েকদিন যাবৎ গুঞ্জন ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন যখন সামনে আসছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেখ হাসিনা তোমাদের দেশে আর কতদিন থাকবে। এই প্রশ্নটা যখন সামনে আসছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছিল যে খুব শীঘ্রই তিনি ভারত ছেড়ে চলে যাবেন, গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে। তো প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশে? সোজা অ্যান্সার, আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেখানে কার কাছে গেলেন? ওনার যারা ফ্যামিলি মেম্বার আছেন প্রত্যেকেই ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে এস্টাবলিশড, কিন্তু তিনি আরব আমিরাত কোথায় গেলেন? তিনি কি আরব আমিরাতে দুবাইয়ের আছেন নাকি তিনি অন্য জায়গায় আছেন, অথবা তাকে কি সরকারি কোনো প্রটোকল দেওয়া হচ্ছে, নিরাপত্তা দেওয়া হচ্ছে? এরকম নানান প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, দিন শেষে খেলা হবে। শামীম ওসমান ভাই খেলে দিয়েছেন। এবার আসেন, ঘটনাটা শুরুয়াত হয়েছে আজ থেকে 4-5 দিন আগেই। ভারতের গণমাধ্যমগুলো এবং বিশেষ সূত্র, একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে যে গতকালকেই আপনার এই বিষয়টা সামনে আসছে যে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন না। অবস্থান করছেন কোথায়? দুবাইয়ে। তো দুবাইয়ের মধ্যে কার কাছে? শামীম ওসমানের কাছেই তিনি গেছেন বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে যে আপনার গেল কয়েকদিন আগে শামীম ওসমানের একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুবাইয়ের একটা শপিং মলে শামীম ওসমানকে দেখা গেছে, আর সেখানে তিনি আবার যারা ছিল তাদেরকে ছবি তুলতে নিষেধ করছিলেন। তো হঠাৎ করে শামীম ওসমানের দুবাই যাওয়া, সেই জায়গাটা থেকে আলোচনায় আসছে। আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোর পাশাপাশি অনেকগুলো নিউজ আসছে। দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটার মধ্যে এই প্রতিবেদনটা তারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে যখন জানতে চেয়েছে, এরপরে ভারত বলছিল যে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি যেতে চাচ্ছেন। আর তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছেছেন সেটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। সম্প্রতি আরব আমিরাতে আপনার সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা গিয়েছে। এরপরই বলা হচ্ছে যে শেখ হাসিনা তার কাছেই এই মুহূর্তে অবস্থান করছেন। তবে অবশ্যই যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী, দুবাই সরকার কর্তৃক মিনিমাম লেভেলের একটা প্রটোকল হয়তোবা তিনি পাচ্ছেন। আর এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য যে তারা মেকশিওর করছে যে শেখ হাসিনা বিশেষ একটা ফ্লাইটে তিনি আপনার আরব আমিরাত চলে গিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, কেন ভারতের মতো নিরাপদ দুর্গ ছেড়ে তিনি আরব আমিরাতে গিয়েছেন? এটার জন্য অনেকেই বলছেন যে ভারত আপনার সাম্প্রতিক সময় বেশ কয়েকটা বৈঠক করেছে। আমি আপনাদেরকে নিজেরও নিউজগুলো দিছি, সর্বদলীয় বৈঠক। এই সর্বদলীয় বৈঠক ভারত নিজেদের ইস্যুতে একত্রিত হইতে না পারলেও পররাষ্ট্রনীতিতে তারা কিন্তু একত্রিত হয়, যেহেতু বাংলাদেশের সাথে একটা বিশাল সীমান্ত। সেই কারণে যদি শেখ হাসিনা ভারতে থাকে তাহলে আপকামিং যে সরকারটা আসবে সেটা আসবে বিএনপি সরকার। আর ডক্টর ইউনূসের সরকারও এই মুহূর্তে কিছুটা ঝামেলায় পড়বেন। শেখ হাসিনার যেহেতু সেখানে মেয়াদ নাই, ভিসার মেয়াদ নাই, বিশেষ প্রটোকলে তাকে রাখারও সুযোগ নেই। তো কূটনৈতিক সম্পর্কটা যেন দূরত্ব না হয়, কারণ ভারত বাংলাদেশকে কনসার্ন করে চলতে হয়। তো সেই বিষয়গুলো মাথায় রেখে সাময়িকভাবে শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে নিজেদের জায়গায় স্পষ্ট করেছে। আর অবশ্যই ভারতের কোনো না কোনো প্ল্যান বি আছে, কারণ আওয়ামী লীগের দুর্গই হচ্ছে ভারত একটা প্রধান শক্তিশালী দুর্গ। সেখান থেকে তিনি আরব আমিরাত গিয়েছেন, হয়তোবা ওইখান থেকে তাকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা যায়, পুনর্বাসন করা যায়, এ নিয়ে কিন্তু বেশ প্রতিবেদন আপনারা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত দেখছেন। পশ্চিমা বিশ্লেষকরা যারা আছেন তারাও কিন্তু মন্তব্য করছেন। তবে এই মুহূর্তে আরব আমিরাত যাওয়ার পরে শেখ হাসিনার অবস্থান নিয়ে সুস্পষ্ট কোনো নিউজ আসে নাই যে তিনি আসলে কি শামীম ওসমানের কাছে আছেন অথবা আলাদা কোনো প্রটোকলে অন্য কোথাও আছেন। তার উপস্থিতি নিয়ে আসলে এখনো কোনো ছবি বা ফুটেজ সামনে আসে নাই। তবে গণমাধ্যমগুলো বলছে, ভারত বলছে যে শেখ হাসিনা আরব আমিরাতে গিয়েছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, এই প্রথম ভিডিওটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। চলেন আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই।
ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার আরেকটা অডিও কল ফাঁস করা হয়েছে। মানে এই যে একটার পর একটা কল ফাঁস হচ্ছে, সেই ফাঁসটা আমরা প্রথম থেকেই বুঝতে পারছি এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। এর আগে আরো কয়েকটা হয়েছে। ইনফ্যাক্ট এই প্রবণতা বেড়েছে যখন আমাদের প্রধান উপদেষ্টা ভারতের পিটিআইকে তার একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি ভারতে থাকতে হয় তাকে, বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, which is very right, যে তিনি ভারতে বসে থাকবেন এবং একটার পর একটা মন্তব্য করবেন, এটা খুবই বাজে ব্যাপার। কিন্তু এরপর থেকেই দেখা গেল এই ঘটনাটা ঘটানো হচ্ছে এবং এটা একটা ট্রিক করে করানো হচ্ছে। উনি স্টেটমেন্ট আর দিচ্ছেন না, তিনি ট্রিক করছেন, তিনি কারোর সাথে কথা বলছেন, কথাটা ফাঁস করে দেয়া হচ্ছে। তাতে দুটো কাজ হচ্ছে, সরকার যেটা চাইছে না তিনি সেটা করছেন এবং উনি সম্ভবত চাইছেন তার দলের নেতাকর্মীদের কাছে কিছু বার্তা পৌঁছাতে। তিনি এখনো আছেন, তিনি কোনোদিন চট করে দেশে ঢুকে পড়বেন, দেশের বর্ডারের কাছাকাছি কোথাও আছেন, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলছেন। রিসেন্ট যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দুটো ব্যাপার একটু আলাপ তুলতে পারি। সেটা হলো এটা করে উনি আসলে কি অর্জন করলেন, আমাদের কি করা উচিত এবং ভারত সরকারের কাছে আমাদের বার্তা কি হওয়া দরকার এই ইস্যুতে, সেটা নিয়েও কথা বলা দরকার বলে মনে করি। এই অডিও কলে আবারও বলছি এটা পরিকল্পিতভাবে যিনি অপরপক্ষে শেখ হাসিনার সাথে কথা বলছিলেন তিনি এটা রেকর্ড করেছেন এবং অন্য একটা ডিভাইস দিয়ে তারপর সেটাকে পাবলিশ করা হয়েছে এবং আমাদের দেশের টিভিগুলো যথারীতি এটাকে নিয়ে কথা বলেছে। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের বক্তব্যকে পাত্তা দিয়ে আমরা আবার তাকে আরো বেশি স্প্রেড করতে সাহায্য করি কিনা। এর আগেও আমি যখন তার এই ফোন কলগুলো নিয়ে কথা বলেছি আমাকে অনেকে লিখেছেন যে এটা করার মাধ্যমে আমি বরং তাকে হেল্পই করলাম, কিন্তু আমি ঠিক ব্যাপারটা ওভাবে দেখি না বলেই আবারও কথা বলতে চাইছি। কারণ হলো আমি মনে করি এটা নিয়ে কথা বলা দরকার এবং আমরা আমাদের মধ্যে আমাদের টেকগুলো বলা দরকার, শোরগোল করা দরকার, কারণ এটার সাথে ভারতের উপর চাপ তৈরির সম্পর্ক আছে বলে আমি মনে করি। এখানে গোপালগঞ্জ জেলার একজন ছাত্রলীগ নেতা তার সাথে কথা বলেন, তার সাথে যথারীতি আপা আপা করে কথা বলেন এবং নিশ্চিতভাবে প্রথম যে কলটা আমাদের সামনে এসেছিল তার তুলনায় অনেক কম উনি তার আপাকে ডেকেছেন। এখানে শেখ হাসিনার মোটা দাগে যেটা বলবো তার সেই পুরনো অ্যারোগেন্স এবং দেশে যে বিভৎসতা ঘটিয়ে গেছেন তিনি, দেশের মানুষকে, দেশের মানে শত শত মানুষকে হত্যা, হাজার হাজার মানুষকে আহত করা, ন্যূনতম কোনো রিপেন্টেন্স তার নাই, বরং তিনি তার সেই চিরাচরিত যেসব অ্যাটিটিউড আছে সেটাই দেখাচ্ছেন। তাকে গোপালগঞ্জ নিয়ে তাকে একটা জায়গায় মন্তব্য, আমি ভিডিওটা দিয়ে দেবো বা এটা পাওয়াই যায়, আপনারা শুনে নেবেন। গোপালগঞ্জ নিয়ে একটা প্রসঙ্গে উনি বলেন গোপালগঞ্জে যেই হাত দেবে তার হাত পুড়ে যায়। মানে গোপালগঞ্জকে নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। আমাদের নিশ্চয়ই মনে আছে গোপালগঞ্জে বিএনপির একজন কর্মীকে হত্যা করা হয়েছিল কারণ আওয়ামী লীগের পোস্টার, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি সহ পোস্টার ছেঁড়া হয়েছিল এই অভিযোগে। সুতরাং দীর্ঘদিন পর্যন্ত বা এখনো এটা ঠিক কতটুকু উন্নতি হয়েছে আমি জানি না, এখানে ছাত্রলীগের নেতা বিভিন্নভাবে শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছেন যে যৌথ বাহিনী, পুলিশ বিভিন্ন সময় ক্র্যাকডাউন করছে তাদের উপরে। মানে আওয়ামী লীগের জনগণের উপর, আওয়ামী লীগের সদস্যদের উপরে, কর্মীদের উপরে, টপদের কথা বলছি না, মিড টু লোয়ার লেভেল, ইভেন সবচেয়ে কম সক্রিয়, সবচেয়ে নিচু পর্যায়ের, সবচেয়ে নিচু যে কর্মীটা আছে, ছোট যে কর্মীটা আছে, সেও নানা রকম ক্রাইমের সাথে জড়িত। মানে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা বা কর্মীর কথা যদি বলি, তার নানা রকম দুর্নীতি, তার চাঁদাবাজির সাথে জড়িত, ওকে ধরো, তাকে পেটাও, বিরোধী দলের সদস্যদেরকে ধরেও তার বিরুদ্ধে মামলা দাও, তাকে জেল খাটাও, এমন কোনো অন্যায় নেই তার সাথে জড়িত না। সুতরাং আমরা যদি ট্রুলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম জেনুইনলি ব্যবহার করি, আওয়ামী লীগের কেউই আসলে বাদ যাবে না এই জাস্টিস সিস্টেম থেকে, নিয়ে নিশ্চয়ই আমাদের কোনো কনফিউশনের কিছু নেই। সুতরাং এটা আছে। এখন গোপালগঞ্জে বহু ক্ষেত্রে এই ধরনের লোকজনের উপরে পুলিশি অভিযান চলছে। পুলিশি অভিযান যদি চলে, এটা টু লেট। আমি মনে করি যৌথ বাহিনী অভিযান আরো আগে হওয়া উচিত ছিল, আরো সিরিয়াসলি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা সেই জায়গায় সেভাবে হচ্ছে না। যাই হোক, এখন যদি হয়ে থাকে সেটা নিয়ে বিচার দিচ্ছেন এবং সেটা জবাবে শেখ হাসিনা খুবই ক্ষুব্ধ হয়েছেন পুলিশের উপরে এবং সেই কোন ওসির নেতৃত্বে এগুলো হচ্ছে, সেই ওসির নাম চান
তাকে পাঠাতে বলেন, সেই কর্মী তাকে সেটা বলে এবং উনি খুব ক্ষুব্ধ হয়ে বলেন 15 বছর এত কিছু করেছেন, বেতন ভাতা বাড়িয়েছেন, আর্মিকেও বাড়িয়েছেন, এগুলো বলছেন। একটা জিনিস আমরা খেয়াল করি যে এসবের মাধ্যমে এগুলো এই জন্য বলছি, তার এই বক্তব্যগুলোকে একদম উড়িয়ে দেব না। একটা পতিত স্বৈরাচার তার স্বৈরাচারী ব্যবস্থাটাকে গড়ে তোলা, টিকিয়ে রাখার সময় কি করেছেন এবং সেখান থেকে পতিত হওয়ার পর তার প্রতিক্রিয়া কি, এগুলো খুব গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ। সুতরাং আমি মনে করি যে এটা করে খারাপ কিছু না, এটা আমাদের রেকর্ডেড থাকা দরকার। তিনি ক্ষুব্ধ হয়েছেন, উনি মনে করেছেন যে উনি এত কিছু করেছেন এবং টোনটা এরকম যে উনি ওনার পারিবারিক সম্পদ দিয়ে পুলিশের সুযোগ সুবিধা দিয়েছেন, সেনাবাহিনীর সুযোগ সুবিধা দিয়েছেন। এই রাষ্ট্রের জনগণের টাকাকে বহু ক্ষেত্রে অপব্যয় করে বিভিন্ন বাহিনী, পুলিশ সহ তাদেরকে তোয়াজ করার জন্য দেয়া হয়েছে এবং শুধু সেটা না, তাদেরকে ভীষণভাবে করাপ্ট হতে কোনো বাধা দেওয়া হয়নি। তারা তাদের ইচ্ছে মতো মানুষের উপর অত্যাচার নির্যাতন করে তাদের অকল্পনীয় উপার্জন তৈরি করেছে। এই কারণ আমরা দেখেছি শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের উপরে মানুষের যতটা ক্ষোভ বিক্ষোভ ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল পুলিশের উপর, এবং পুলিশকে রীতিমতো পালিয়ে যেতে হয়েছে, এই পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আমরা দেখছি যে তিনি কেন এই কাজটা করেছেন এবং এখন হতাশ মনে করছেন। মানে ওই কাজ করার পরও তাকে ক্ষমতায় দীর্ঘদিন পুলিশ রেখেছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু তাতেও তার মন ভরছে না। সত্যিকার অর্থে 2014-এর পর থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে প্রশাসন, পুলিশ এবং ভারতীয়রা মিলে। এবং হুমকির ক্ষেত্রে তিনি বলছেন যে 1 মাঘে শীত যায় না, এই মেসেজটা তাকে পৌঁছে দিতে হবে। উনি বলছেন যে এত কিছু করলেন, তারা এখন নাকি লাফাচ্ছে সুদখোর ইউনূসের কথা শুনে এবং জামাতের এই ধরনের আলাপ করছে। মানে এখনো সুদখোর ইউনূস, মানে একটা ব্যাংকের প্রতিষ্ঠাতা, যেই দেশে প্রচুর ব্যাংক আছে, সেই দেশে, এই দেশে মানে যে অর্থনৈতিক সিস্টেমে চলে সেটায় সুদ আছে। একজন মানুষ, একজন ব্যাংকার টু দ্য পুয়ার বলা হয় তাকে সুদখোর গালি এখনো, এবং তার বিক্ষুব্ধ থাকা, তার ক্রোধ, ক্ষোভ ডক্টর ইউনূসের প্রতি এখনো কিভাবে রয়ে গেছে সেটা দেখতে পাচ্ছি তার এই ফোন কলে। এবং খুব অস্বাভাবিক হয়তো না, তার পতনের পর ডক্টর ইউনূস যদি এই রাষ্ট্রের দায়িত্বে না আসতেন হয়তো তার দুঃখ কিছুটা হলেও কম হতো, কিন্তু সেই ক্ষোভ তার রয়ে গেছে। এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি সেই জায়গায় আসবো। ওনার নেতাকর্মীদের উপরে হাত দেওয়ার জন্য তিনি দেখে নেবেন বলেন, 2001 সালে দেখেননি, এবার ভালো মতো দেখে নেবেন কিংবা কি করছে না করছে। আমরা একটা জিনিস শেখ হাসিনাকে জানাতে চাই, তার নেতাকর্মীদের উপরে যদি অন্যায় কোনো হামলা, কোনো কিছু ঘটনা ঘটে, সেটা দেখে নেওয়ার কিছু নেই। আমরা এই দেশে যারা আছি, আমরা যারা এই দেশের নাগরিক মনে করি, আমরা ইভেন আওয়ামী লীগের ভয়ঙ্কর ক্রিমিনালদেরকেও এই রাষ্ট্রের নাগরিক মনে করি এবং তার জাস্টিস পাওয়ার অধিকার আছে বলে মনে করি। তার সেই জাস্টিস পাওয়ার অধিকার পাওয়ার জন্য আমরাই ফাইট করব। শেখ হাসিনাকে দেখে নিতে হবে না, কারণ উনি দেখে নেওয়ার জন্য আসলে আসতে পারছেন না। কিন্তু এই কথাগুলো উনি বলছেন, কেন বলছেন আমরা নিশ্চয়ই ধারণা করি, তারপরও সেটা বলবো। একটা পর্যায়ে ছাত্রলীগ নেতা তার অবর্তমানে কাউকে না কাউকে দায়িত্ব দেওয়ার কথা বলেন, তিনি ক্ষেপে যান, পাকা কথা বলতে হবে না বলে তাকে বকাঝকা দেন, কারণ তিনি বলছেন কাউকে দায়িত্ব দিলেই তাকে ধরে নিয়ে যাওয়া হবে। উনি জনাব শাহজাহান খানের উদাহরণ দিয়েছেন, যিনি একটু নামতে গেছেন, ফলে তাকে রীতিমতো ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকা উচিত না, কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে একটা সময় দেশের বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপির কমিটিতে যেই আসে সেই মানুষটার বিরুদ্ধেই মামলা হওয়া, তাকে জেলে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি ছিল। শেখ হাসিনা যখন এই কথাগুলো বলছেন, সেগুলো আসলে তার ওষুধই তার বিরুদ্ধে দেয়া হচ্ছে, কেউ বলতে পারে, আমি বলি না। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন যাদেরকে ধরা হচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে এন্তার অভিযোগ আছে নানা রকম ক্রাইমের, কিন্তু অপরপক্ষে এর আগে কোন রকম কোনো অভিযোগ ছাড়াই জাস্ট গায়েবী মামলা দিয়ে বিরোধীদেরকে দমন করা হতো। এটা একেবারেই ভিন্ন জায়গা। এই কনভারসেশনের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যেটা, সেটা হচ্ছে তিনি বলছেন আর 1 মাস টিকে কিনা দেখো, সরকার সম্পর্কে বলছেন, এটা নাকি আর 1 মাস টিকতে পারবে না, এবং এটা উনি রিপিট করেছেন, 2 বার বলেছেন। তারপর বলছেন এখন যারা বাড়াবাড়ি করছো, উনি তার নেতাকে, তার কর্মীকে বলছেন এটা সবাইকে বলার জন্য, তারা 1 মাস পরে নিশ্চয়ই বুঝতে পারবা তোমাদের কপালে কি আছে। টোনটা এরকম, উনি একাধিকবার বলছেন 1 মাস টিকবে না। ওই যে বলছিলাম যে উনি চট করে যেমন ঢুকে পড়ে, এটা চট করে, তো 1 মাস এই সরকার টিকবে না, উনি তাহলে যখন টিকবে না, উনি যেহেতু বর্ডারের কাছাকাছি আছেন, চট করে চলে আসবেন, এই ধরনের পারসেপশন। সো উনি ওনার নেতা কর্মীদের কাছে এই বার্তা দিতে চাইছেন যে উনি খুবই তার
নেতাকর্মীদের প্রতি ফিল করেন তিনি এই সরকার বেশি দিন টিকবে না, উনি যে কোনো সময় চলে আসবেন, এই হচ্ছে তার দেওয়ার ইচ্ছে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, উনি নেতাকর্মীদের ব্যাপারে আসলে কম্পেনসেট করার চেষ্টা করছেন। ইতিহাসে লেখা হয়ে গেল শেখ হাসিনা তার নেতাকর্মীদের চরমতম বিপদের মুখে ফেলে পালিয়ে গেছেন। শুধু নেতাকর্মী না, মানে ওনাদের টপ লিডাররা ইন্ডিয়ান পত্রিকায় এসছে যে পতনের আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন। জানলে তাদের অনেকের এই ডিজাস্টারে পড়তে হতো না, পালিয়ে টালিয়ে তারা ব্যবস্থা করতে পারতেন। সো নেতাকর্মীকে চরমতম বিপদের মুখে ঠেলে দিয়ে তিনি পালিয়ে গেছেন, এখন তিনি নেতাদের প্রতি অনেক রেসপন্সিবিলিটি দেখাচ্ছেন। এর চেয়ে প্রহসন আসলে আর কিছু হতে পারে না। কিন্তু তার জায়গা থেকে আবারও তিনি আশা দেওয়ার চেষ্টা করছেন নানান ফর্মে। আমার কাছে প্রায় মনে হয় যে ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরার মতো যে ঘটনা, এই ব্যাপারটাও তাই। এতে লাভ কিছু হবে না, কিন্তু কেউ কেউ এই আলাপ হয়তো করতে পারেন যে তাদের নেত্রী বহাল তবিয়তে আছেন, তার মধ্যে এখনো সেই আগের মতো ভীষণ শক্তিশালী। প্রত্যেকটা ডিক্টেটর যে মেসেজ দেওয়ার চেষ্টা করে, ডিক্টেটর তো জনগণের সমর্থনে ক্ষমতায় থাকে না, স্ট্রং ম্যান, স্ট্রং পার্সন একটা ইমেজ তারা তৈরি করার চেষ্টা করে। সো শেখ হাসিনাও সেই ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন, মাত্র তার দলের 2-4 জন কতটুকু কনভিন্স হবে তারাই জানে। কিন্তু আমরা একটা কথা আমাদের জায়গা থেকে বলতে চাই, সেটা যে ভারত সরকারের উপর আমাদের সরকার এবং আমাদেরও চাপ দেওয়া উচিত হবে যে তিনি এই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং এখনো যে ধরনের হুমকি তিনি দিচ্ছেন, তিনি জাস্ট প্লেন কথা বলছেন না, উনি হুমকি দিচ্ছেন, উনি পুলিশকে হুমকি দিচ্ছেন, তিনি অন্যদেরকে হুমকি দিচ্ছেন যে তিনি দেখে নেবেন। তার এই দেশে এসে তাকে বিচার করার কথা ছিল, তাকে বিচার ফেস করার কথা ছিল, আর তা না করে তিনি পাল্টা হুমকি দিচ্ছেন ভারতে বসে বসে। এটা যদি ঠেকানো না যায়, ভারত সরকার দরকার হয় তার কমিউনিকেশনের যত টুলস আছে সেগুলো বন্ধ করে দিতে হবে। কারণ আমাদের হাতে ডকুমেন্ট আছে তার এই ধরনের কথা বলা হচ্ছে এবং সেগুলো পরিকল্পিতভাবে ছাড়া হচ্ছে। এটা সরকারের জায়গা থেকে সরকার বলবে, সরকার প্রতিদিন বলা সোজা না, কিন্তু আমাদের নাগরিকদের এই ব্যাপারে ডিসকন্টেন্ট দেখাতে হবে যে আমরা এটা মেনে নেব না, আমরা এটা মেনে নিচ্ছি না। সেই কারণে আমি মনে করি যে এটা নিয়ে কথা বলা ভুল না, কথা বলা উচিত এবং স্ট্রংলি প্রটেস্ট করে যাওয়া উচিত। দর্শক শ্রোতা, এই দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। চলেন আমরা আজকের শেষ ভিডিওটা দেখে নেই। শেখ হাসিনা এখন নিজেই নিজের টেলিফোন সংলাপ ফাঁস করছেন। কেন নিজেই নিজের টেলিফোন সংলাপ ফাঁস করছেন, যুক্তিটা কি সেটা বলব। তার আগে বলে নেওয়া দরকার যে ইসরায়েলি পণ্য কিনে শেখ হাসিনা অন্যদের টেলিফোন কথোপকথন রেকর্ড করাতেন এবং ফাঁস করতেন। তার সেই যে অভ্যাস, সেই অভ্যাসকে তিনি এখন নিজেই নিজের টেলিফোন সংলাপ রেকর্ড করিয়ে ফাঁস করছেন। ফাঁস করছেন কি কারণে ফাঁস করছেন? তিনি যে কাজ করছেন, তিনি যে বাংলাদেশকে নিয়ে একটা পরিকল্পনা করছেন আগামী দিনের বাংলাদেশকে নিয়ে, সেই পরিকল্পনাটার কথা তিনি প্রকাশ করাতে চাচ্ছেন। যেহেতু গণমাধ্যমে তিনি ভারতে আশ্রয় নিয়ে কথা বলতে পারছেন না, সেই কারণে তিনি স্থানীয় কোনো নেতা অথবা বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে কথা বলছেন, কথা বলে সেই রেকর্ড করাচ্ছেন এবং রেকর্ড করিয়ে সেটা ফাঁস করছেন। ফাঁস করছেন কি কারণে ফাঁস করছেন? যাতে শেখ হাসিনা কি করছেন, কি বলছেন সেটা আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতে পারেন, নির্দেশনা পান। সরাসরি তার নির্দেশনা দেওয়ার সুযোগ নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, শেখ হাসিনা যখনই আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে কথা বলবেন, তার পরিপ্রেক্ষিতে সরকার যদি সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অথবা সাধারণ জনমানুষ বা বিএনপি যদি সেই সমস্ত নেতা বা নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে অর্থাৎ শেখ হাসিনার জন্য কথা বলা এবং প্রচার বা প্রোপাগান্ডা চালানোটা সহজ হয়। এটা বলা সহজ হয় যে এই দেখো আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। অর্থাৎ তিনি পরিকল্পিতভাবে আওয়ামী লীগের বা যুবলীগের বা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলছেন, সেটা ফাঁস করাচ্ছেন এবং তাদের উপরে যাতে আক্রমণ হয় সেটার ব্যবস্থা করছেন তিনি তার নিজের সুবিধার জন্য। সেটা একটা গেল। এখন প্রশ্ন যে জায়গাটিতে, সেটা হচ্ছে শেখ হাসিনা কয়েকটি কথা বলেছেন, তার মধ্যে 2টি কথা খুব গুরুত্বপূর্ণ। প্রথম 2টি কথা মানে কি, পুরো কথাগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে, তিনি বলছেন দেখো সরকার 1 মাস টেকে কিনা, 1 মাঘে শীত যায় না, নাম তালিকা রাখো ওসির, আমার কাছে পাঠাও।
এই যে কথা, এবং তারপরে গিয়ে তিনি যে কথাটা বলছেন, আল্লাহ যদি সুযোগ দেয়, মানে যদি ক্ষমতায় আসতে পারেন, তাহলে তিনি মানে কি বললো যে গুনে গুনে হিসাব নেবেন, কাউকে ছাড়া হবে না, এই যে হুমকি দিচ্ছেন। এখন এই যে হুমকি দিচ্ছেন, 1 মাসও ক্ষমতায় থাকে কিনা সন্দেহ আছে, কথা বলছেন, এই কথাগুলোর তাৎপর্য, এই কথাগুলোর তাৎপর্য দুই তিন রকমের মধ্যে একটি তাৎপর্য, তিনি দলের নেতাকর্মীদের, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝাতে চাইছেন যে তিনি ঠিকই আছেন, তার সকল ক্ষমতা আছে, তিনি আপাতত ভারতে আশ্রয় নিয়ে আছেন, তিনি অল্প সময়ের মধ্যেই দেশে ফিরে আসতে পারবেন। 1 নাম্বার বোঝাতে চাইছেন, অর্থাৎ যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা থাকে। দ্বিতীয়ত কথা, বর্তমান সরকারের সঙ্গে যারা আছেন, বিশেষ করে সাধারণ জনমানুষের যে সমর্থন ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে আছে, সেই সমস্ত মানুষের ভেতরে একটা দ্বিধা তৈরি করে দেয়া যে তাহলে কি ডক্টর ইউনূসের সরকার টিকবে না, তাহলে কি শেখ হাসিনা ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসলে আমরা যদি ডক্টর ইউনূসকে সমর্থন করে যাই, তাহলে শেখ হাসিনা ফিরে এসে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আমাদের কি দেশে থাকতে পারবো, দেশে থাকতে পারবো না, পূর্বে যে ব্যবস্থা নিয়েছিল তার চেয়ে আরো জোরালো ব্যবস্থা নিবে। এইরকম একটা কনফিউশন, এরকম একটা বিষয় শেখ হাসিনা সাধারণ জনমানুষের ভেতরে ঢুকিয়ে দিতে চান, এবং সে ঢুকিয়ে দেওয়াটা তিনি চেষ্টা করছেন এই কাজটি করে দিতে। এখন এই জায়গাটিতে প্রশ্ন, যে জায়গাটিতে আজকের আলোচনার মূল বিষয়, যে ডক্টর ইউনূসের সরকার অত্যন্ত সংবেদনশীল সরকার। তারা কিছু নেতা, আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, কিছু সাবেক আমলাদের গ্রেপ্তার করছে, এটা সত্যি, কিন্তু তার চেয়েও বড় সত্যি তাদের যে অত্যন্ত দুর্বল নীতি মানে হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা গুলি করে মানুষ হত্যা করালো, নিপীড়ন নির্যাতন করলো, মানুষকে চুরি করলো, লুটপাট করলো, সেই সমস্ত মানুষরা কিভাবে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে পারলো। ডক্টর ইউনূসের সরকার এই জায়গাটিতে মোটেই কঠোর অবস্থান নেয়নি। এই জায়গাটিতে কঠোর অবস্থান নেওয়া দরকার কি কারণে? কঠোর অবস্থান নেওয়া দরকার এই কারণে, বা নেওয়া দরকার ছিল এই কারণে, যে এই যে আওয়ামী লীগের নেতারা, তারা এই 1.5 দশকেরও বেশি সময় শত কেউ হাজার কোটি টাকা আয় করে, এদের টাকা দেশের বাইরে আছে, এবং এরা এক একজন 100 কোটি, কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকার নিচে এরা কেউ চুরি করেনি। এদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকাকে ব্যবহার করে তারা দেশের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে শত কোটি, হাজার কোটি টাকা যারা আয় করলেন, তারা যে পালিয়ে সীমান্ত অতিক্রম করে চলে যেতে পারলেন, এর কারণটা কি? ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে এই জায়গাটিতে তারা অত্যন্ত উদাসীন। এই জায়গাটি তাদের বিবেচনায় সম্ভবত গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা সাধারণ জনমানুষের একটা অভিযোগ। এই যে মানে কঠোর নয়, তার প্রমাণ হচ্ছে মানে ক্যান্টনমেন্টে যে 626 জন না 624 জন আশ্রয় নিয়েছে, এরা কারা? ডক্টর ইউনূসের সরকার কি সেটা জানেন? যাদেরকে কলকাতার পার্কে দেখা যায় বা দুবাইতে যাদেরকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের, এরা কি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন? আমরা জানি না। আমরা অনুমান করি এদের অনেকে সেখানে আশ্রয় নিয়েছিলেন। আমাদের অনুমান যদি সত্যি হয়ে থাকে, তাহলে ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া এই সমস্ত যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ টাকা লুটপাটের, মানুষ হত্যার, তাহলে তারা কিভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেল, বা অন্য দেশে চলে গেল, বা ব্রাসেলসে চলে গেল? এই প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের খুঁজে বের করতে হবে। যেহেতু তারা প্রথম অবস্থায় সতর্ক হয়নি, প্রথম অবস্থায় কঠোর হয়নি, সেই কারণে এই সমস্ত দুর্বৃত্তায়ন করে, যে দুর্বৃত্তায় সমাজ গঠন করে জোর জুলুম জালিয়াতি করে যে টাকা পয়সা তারা আয় করেছে, ব্যাংক লুটপাট করেছে, এই সমস্ত টাকা তারা দেশের বাইরে বসে সেই সমস্ত টাকা খরচ করে দেশের বিরুদ্ধে
নানা রকমের ষড়যন্ত্র করবে, ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাতে চাইবে, শেখ হাসিনা আর 1 মাসও টিকবে না, এরকম তত্ত্ব প্রচার করবে, সুযোগ পেলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কি পরিমাণ কঠোর ব্যবস্থা নিবে এবং কি পরিমাণ রক্তাক্ত অবস্থা আবারও তৈরি করবে। 1-1.5 হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে, এখন আবার মানুষকে হুমকি দিচ্ছে আরেকবার সুযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা নেবে। এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সংবেদনশীল হতে গিয়ে, মানবিক হতে গিয়ে, দেশে বিদেশে তারা যে নিপীড়নকারী সরকার নয় সেটা প্রমাণ করতে গিয়ে এদের প্রতি অনেক অনেক বেশি নরম আচরণ করেছে এবং সামগ্রিক কর্তৃত্ব সরকার হাতে নেয়নি, যে কারণে ক্যান্টনমেন্টে কারা আশ্রয় পেল এবং কারা পালিয়ে গেল, কাদেরকে কারা পালিয়ে যেতে সহায়তা করলো, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। অথচ তাদের এই উত্তরটা খোঁজা দরকার এই কারণে যে দেশের সব মানুষ তাদেরকে সমর্থন করে। আর এই উদাসীনতার কারণে আওয়ামী লীগের যারা শত বা যারা হাজার কোটি টাকার মালিক, তারা দেশের বাইরে বসে দেশের ভেতরে যদি কোনো অরাজকতা তৈরি করতে চান এবং শেখ হাসিনা যদি সেই সুযোগ নিয়ে শেখ হাসিনা ফিরে আসবেন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করবে না। সুতরাং যে হুমকি ধামকি দিচ্ছেন রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরির জন্য, সেটা তার একান্তই কৌশল। ওই কৌশলকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, কিন্তু গুরুত্ব দেওয়ার যেটা দরকার আছে যে শত বা হাজার কোটি টাকার যারা মালিক, যারা বাংলাদেশ থেকে অর্থ চুরি, বাটপারি, জালিয়াতি, রাহাজানি করে নিয়ে গেছে, তাদেরকে যে ধরা গেল না, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া গেল না, তাদেরকে যে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো, এই জায়গাটিতে ডক্টর ইউনূস সরকারের অনেক বেশি কঠোর হওয়া দরকার ছিল। এখন কি করা দরকার? এখন যেটা করা দরকার যে ক্যান্টনমেন্টে কারা আশ্রয় নিয়েছিল এবং ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া কারা দেশের বাইরে পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল, যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। সর্বময় কর্তৃত্ব ডক্টর ইউনূস সরকারের হাতে নেওয়া দরকার। বঙ্গভবনে এখনো শেখ হাসিনার পোষ্য রাষ্ট্রপতি পদে বসে আছেন। এই রাষ্ট্রপতি পদে এই ব্যক্তিকে রাখার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। এই সরকারের জন্য কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। কোনো না কোনো উপায়ে তাকে অপসারণ করা যায় এবং তাকে অপসারণ করা দরকার। ক্যান্টনমেন্টে কারা আশ্রয় নিল, সেই জায়গাটিতে কারা দোষী, কারা সহায়তা করলো, কারা সীমান্ত পার হয়ে গেল, এই জায়গাটিও শনাক্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। এবং সর্বোপরি দেশের মানুষের কাছে ডক্টর ইউনূসের সরকারের এটা প্রমাণ করা দরকার যে তারা দেশ এবং বিদেশ মিলিয়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। শেখ হাসিনার এই চুপ করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো, টুপ করে ঢুকে পড়বো, 1 মাসও সরকার টিকবে না, সুযোগ পেলে আরেকবার বাংলাদেশে হত্যাকাণ্ড চালাবো, এই সমস্ত কথা বলে শেখ হাসিনা যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন, এই বিভ্রান্তিতে শেখ হাসিনা তৈরি করতে পারবে না এবং শেখ হাসিনাকে তৈরি করতে দেয়া হবে না। এবং শেখ হাসিনাকে যে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বিচারের জন্যে, এটা দেশের জনমানুষের কাছে পরিষ্কারভাবে এই বিষয়টি সাধারণ জনমানুষকে ধারণা দেওয়া দরকার। সরকারের নিজের স্বার্থে, দেশ ও দেশের জনগণের স্বার্থে এখন সরকারকে কঠোর অবস্থান এবং শেখ হাসিনা যাদের মাধ্যমে ষড়যন্ত্র করাবেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া দরকার। নরম আচরণ হবে, বন্ধুত্বের আচরণ হবে সাধারণ মানুষের সঙ্গে, অপরাধীদের সঙ্গে নয়। অপরাধী যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারা পার্শ্ববর্তী দেশে বসে দেশের ভিতর অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ার কোনো বিকল্প নেই। অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। সবচেয়ে বড় কথা যে পালিয়ে যেতে যারা সহায়তা করেছে, অপরাধীদের পালিয়ে যেতে যারা সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। তাহলেই সরকারের প্রতি সাধারণ জনমানুষের আস্থা ফিরবে, সরকারকে গতিশীল মনে করবে। আরও যে সরকার বিষয়ের কথা সেটা অন্য জায়গায় বলবো। আজকের আলোচনাটা এই পর্যন্ত। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।